বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার গত আলোচনাগুলো তোমরা ফলো করেছো এবং সেই সাথে নিজেকে অনুশীলন করেছো, নিজেকে চর্চা করেছো। আমরা গতদিন শিখে এসেছিলাম দুটো সূত্র। আমরা যে অধ্যায় আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। গতিবিদ্যার গতির সমীকরণের আমরা প্রথম দুটো সূত্র গতদিন আলোচনা করে এসেছি। আজকে আমরা তৃতীয় সূত্রের আলোচনায় আসি। তৃতীয় সূত্রটা কি ছিল? তৃতীয় সূত্রটা আমাদের যেটা নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছিলাম। নবম দশম শ্রেণীতে আমরা এই 3 নম্বর সূত্র পড়ে এসেছিলাম, s equal to ut plus half a square। এটা আমরা নবম দশম শ্রেণীতে দেখে এসেছি। এই সমীকরণটাই আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে v নট t প্লাস হাফ a স্কয়ার। এই আদি বেগ ইউজ জায়গায় আমরা এটা আজকে v নট ব্যবহার করব। তাহলে v নটটা কি? আমরা গতদিন জেনে এসেছি যে আদি অবস্থা, শূন্য অবস্থা। এই শূন্য আদি অবস্থাকে বোঝাতে নট ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রমাণ করব v নট t প্লাস হাফ a স্কয়ার। আমরা ত্বরণের সংজ্ঞা অনুপাতে আমরা দেখে এসেছিলাম যে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। এই বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ যদি বলা হয় তাহলে সেটাকে আমরা লিখেছি এইভাবে, a equal to dv by dt, a equal to dv by dt। এটাকে যদি আমরা আর গুণ করি বা dv equal to a dt, এইভাবে আমরা লিখতে পারি। ব্যবকলনীয় অপারেটরের মাধ্যমে আমরা ত্বরণকে প্রকাশ করি। এই যে ক্ষুদ্রতম অংশ, আমরা যদি বৃহৎ অংশ বের করতে চাই বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি আমরা এই ত্বরণের মানটা বের করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা গতদিন শিখে এসেছি সমাকলন করতে হবে বা যোগজীকরণ। একটা নির্দিষ্ট সীমার মধ্যে যোগজীকরণ করতে হবে। যোগজীকরণ করার চিহ্ন তো আমরা গতদিন দেখে এসেছি। সেটা কি? এই যে রাশিটা পেলাম, এই রাশির উভয় দিকে যদি আমরা সমাকলন চিহ্ন দিই তাহলে এইগুলো হয়ে যাবে তখন কি? অপারেটর। তাহলে আমরা বা ইন্টিগ্রেশন অফ dv equal to integration of a dt, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা বাইরে বের করে ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা এখানে না দিয়ে এখানে লিখতে পারি, বা ইন্টিগ্রেশন অফ dv a ইন্টিগ্রেশন অফ dt। ক্লিয়ার? আমরা এই রাশির উভয় দিকে সমাকলন চিহ্ন দিলাম। এখন ঘটনা হচ্ছে এটা যদি সমাকলন করব কোন সীমার মধ্যে, সেই সীমাটা আমাদের এখন লিখতে হবে। আর সেই সীমাটা হবে কার উপর নির্ভর করে? এই অপারেটরের উপর নির্ভর করে। আমাদের এখানে আছে কি? বেগের অপারেটর আর সময়ের অপারেটর। আমরা এটাকে যদি এইভাবে লিখি যে যখন t equal to 0 ছিল তখন v equal to কি ছিল? v নট, তাই না? আদি অবস্থান, আদি সময়, প্রথম শুরু থেকে যে বেগটা ছিল সেটা আদি বেগ বলা হচ্ছে। যখন t equal to t ছিল তখন v equal to কি হবে? v। ক্লিয়ার? যদি আদি অবস্থানের কথা বলি তাহলে x equal to কি হবে? x নট, আর এখানে x equal to কি হবে? x। শুরু এবং শেষ। তাহলে আমরা এই লিমিটটা এখন ব্যবহার করতে পারি। আমাদের লিমিটটা কি ছিল? এখানে অপারেটর আছে dv, আর আমাদের লিমিট হবে কি? v নট থেকে এখানে আমাদের অপারেটর কি? dt, এটাকে আমরা 0 to v।
এইভাবে আমরা লিমিটটাকে প্রকাশ করতে পারি। এখন এই সমীকরণটা প্রমাণ করার আগে আমাদের যে এই যে 1 নম্বর যে সমীকরণ আমরা প্রমাণ করে এসেছিলাম এটা প্রমাণ করে আসতাম, তারপর আমরা ওই সমীকরণ, তাহলে আমরা এখন এটাকে যদি আমরা ব্যবকলন সমাকলন করি তাহলে রাশিটা কি এসে দাঁড়াবে, ইন্টিগ্রেশন ডিভি কে সমাকলন করলে কি পাই, শুধু ভি, ভি নট টু ভি ইকুয়াল টু এ, ডিটি কে সমাকলন করলে শুধু কি পাই টি, 0 টু টি। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে আমরা পাচ্ছি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এ টি মাইনাস 0। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, বা ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি, যেটা আমরা গতদিন প্রমাণ করে এসেছিলাম। এই সমীকরণটা আমাদের যদি এই সমীকরণটা প্রমাণ করতে বলে তাহলে আমাদের প্রথমেই এই 1 নম্বর সমীকরণটা দেখিয়ে নিতে হবে যে 1 নম্বর সমীকরণটা v v নট প্লাস a। ক্লিয়ার? এরপরে আমাদের এই সমীকরণের কাজ, এর পরের অংশে আমরা আসি। তাহলে আমরা পেলাম 1 নম্বরটা, আমরা দেখে এসেছিলাম বেগ, বেগের পরিবর্তন, সরণের পরিবর্তনকে আমরা বলেছি বেগ, যেটাকে আমরা dx বাই dt ইকুয়াল টু v লেখা যায়, যাই কিনা তখন আমরা দেখেছি dx বাই dt ইকুয়াল টু v। এখন দেখো এই v সমান আমরা কি পেলাম, 1 নম্বরটা কি পেলাম, v নট প্লাস a। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু v নট প্লাস a। ক্লিয়ার? এবার আমরা এটাকে যদি আর গুণ করে দিই, বা dx ইকুয়াল টু vt v নট vt প্লাস at লেখা যায়। এই dt থেকে গুণ করে দাও, v নট dt প্লাস at dt। এখানেও যদি আমরা সমাকলন করি, বা ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v নট dt ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ at dt, বা ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু v নট, দেখো অপারেটর এখানে dt কিন্তু আমাদের আছে v নট, v নটটা বাইরে বের করে দিলাম, dt প্লাস এখানে আছে অপারেটর dt, আমাদের এখানে আছে a আর t, তার t টা রেখে এটা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ e dt। এখন আমরা লিমিটটা যদি ব্যবহার করতে চাই, যখন t ইকুয়াল টু 0 ছিল তখন v ইকুয়াল টু e নট, দেখো আমাদের এখানে অপারেটর আছে dx dt আর dt, x তখন কি ছিল, x নট। যখন t ইকুয়াল টু t ছিল তখন v ইকুয়াল টু v আর x ইকুয়াল টু x। এই লিমিটগুলো যখন আমরা এখানে ব্যবহার করব, দেখো এখানে অপারেটর dx, তাহলে x আসছে শুরু কোথায়, x নট থেকে x, আমরা এখানে বসালাম x নট, এখানে x, এখানে অপারেটর কি dt, তাহলে সময় শুরু 0 থেকে t, তাহলে আমরা এখানে 0 টু t, এখানে অপারেটর dt, তাহলে 0 টু t। ক্লিয়ার? লিমিটগুলো তোমরা ব্যবহার করা শিখেছো, তাহলে আমরা এই অনুপাতে এখানে লিমিট ব্যবহার করলাম। এবার আমরা লিখি dx কে সমাকলন করলে কি হয়, আমরা গতদিন শিখছিলাম কোন রাশি যদি না থাকে সেটাকে আমরা ধ্রুব ধরে নিই বা 1 ধরে নিয়ে যে অপারেটরের সাপেক্ষে আমরা সমাকলন করব সেই রাশিটা হবে। তাহলে এখানে কিছু নেই, শুধু আছে কি dx, dx কে যদি আমরা সমাকলন করি পাবো কি, শুধু x, x নট থেকে x ইকুয়াল টু v নট dt কে সমাকলন করলে শুধু পাবো t, 0 টু t প্লাস a, যদি আমরা এই t কে সমাকলন করি, আমরা জানি গতদিন শিখলাম যে সমাকলন করলে পাওয়ার যা থাকে পাওয়ারের সাথে এক যোগ হয় আর সেই যোগফলটা নিচে বসে। তাহলে আমরা কি করলাম যে t এর পাওয়ার কত 1, তাই না,
1 এর সাথে 1 যোগ করলে 2 টি স্কয়ার, আর ওই পাওয়ারটা আবার ওই যোগফলটা আবার নিচে বসবে টি স্কয়ার বাই 0 টু b। ক্লিয়ার? এবার আমরা এই মানগুলো, এই লিমিটের মানগুলো আমরা বসাই দিই। যদি বসাই দিই এখানে কি পাবো? এখানে পাবো x মাইনাস x নট, উপরের মানটা আগে সূত্রের মাইনাস, নিচের মানটা ইকুয়াল টু v নট, উপরের মানটা আগে v নট, তাহলে t মাইনাস 0, t মাইনাস 0 প্লাস, দেখো এখানে a t স্কয়ার ভাগ 2 মাইনাস 0 স্কয়ার ভাগ 2। এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো x মাইনাস x নট ইকুয়াল টু v নট t প্লাস হাফ a t স্কয়ার হইল। দেখো এখানে x মাইনাস x নট আমরা গতদিন সে দেখে এসেছিলাম যে x মাইনাস x নট কিভাবে হয়। মনে করো এখান থেকে এটা x নট এই পর্যন্ত হচ্ছে x, যখন x অক্ষ বরাবর গতিশীল এটাকে আমরা বলছি s। এই s বলতে কি আমরা x থেকে x নট বাদ দিয়েছি, তার মানে এখান থেকে a ইকুয়াল টু x মাইনাস x নট। ক্লিয়ার? তাহলে আমরা এই x মাইনাস x নট এর পরিবর্তে কি লিখতে পারি? s লিখতে পারি। তাই বা s ইকুয়াল টু v নট t প্লাস হাফ a স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এই সমীকরণটা প্রমাণ করে দেখানো সম্ভব হলো। তাহলে আমরা পেলাম কি s ইকুয়াল টু v নট t প্লাস হাফ a স্কয়ার। কিভাবে আসলো সেটা আমরা তখন দেখলাম। ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর সমীকরণ আমরা শিখে নিলাম। এই 3 নম্বর সমীকরণটা আমরা নবম দশম শ্রেণীতে বীজগণিতিক উপায়ে প্রমাণ করে এসেছি। আজকে আমরা প্রমাণ করলাম কি ক্যালকুলাসের মাধ্যমে, আবার এটাকে জ্যামিতিক মাধ্যমেও প্রমাণ করা যায়। তাই আমরা এটাকে যদি বলি শুধু x অক্ষ বরাবর গতিশীল, সেই ক্ষেত্রে কিভাবে লিখব? আমরা s এর পরিবর্তে কি লিখলাম? x মাইনাস x নট ইকুয়াল টু vx নট t প্লাস হাফ ax স্কয়ার। যদি আমরা বলি শুধু x অক্ষ বরাবর গতিশীল, তখন আমরা এইভাবে প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে আমরা গতির তৃতীয় সূত্র প্রমাণ করলাম। এই তৃতীয় সূত্রে আমরা ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করলাম। এখন আমরা দেখব এটাকে যদি আমরা বলি জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, তখন আমরা কিভাবে করব। এবার আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করে দেখি। দেখো আমরা এই 3 নম্বর সমীকরণটাকে আবার জ্যামিতিক উপায়ে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে কিভাবে করব? এই প্রমাণ করার জন্য দেখো আমরা একটা গ্রাফ অঙ্কন করছি। সেটা কি x অক্ষ আর y অক্ষ, অর্থাৎ এই দুটো অক্ষ দ্বিমাত্রিক, এই দুটো অক্ষ বরাবর আমরা v বনাম t বেগ বনাম সময় সাপেক্ষে একটা গ্রাফ অঙ্কন করছি। এই বেগ বনাম সময় থেকে আমরা একটা সরলরেখা পাইছি ab। ab যে সরলরেখাটা পাইছি সেটা কিন্তু দেখো মূল বিন্দু থেকে শুরু নয়, তার মানে মূল বিন্দু থেকে একটু উপরে। কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। কার y অক্ষ বরাবর কি প্রকাশ করে? y অক্ষ বরাবর v প্রকাশ পায়। তাহলে নিশ্চয় এই যে সময় যখন 0, সেই সময়েও তার একটা বেগ রয়ে গেছে, যেটাকে আমরা বলছি আদিবেগ। যখন t = 0 সেই সময় একটা বেগ আগে থেকেই আছে, সেটা কি v নট, এটাকে আমরা বলছি আদিবেগ। এই আদিবেগ থাকা অবস্থায় যখন এটা গতিশীল অবস্থা রয়েছে, অর্থাৎ সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণে চলার কারণে আমরা একটা সরল রেখা পাইছি AB। এই AB আমরা বেগ বনাম সময় থেকে, অর্থাৎ সময়ের সাথে বেগের যে পরিবর্তন, এটাকে আমরা কি বলি? ত্বরণ। আমরা এখান থেকে সেই ত্বরণের মানটা পাবো কিভাবে? দেখো আমরা এই যে বেগ বনাম সময় যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা কোন মান বের করি, ঢাল বের করতে চাই, সেই ঢালের মানটা হবে এর মান। কিন্তু এইখানে আমরা যে ক্ষেত্রফলটা, যে ক্ষেত্র পেলাম, দেখো এই যে AB রেখার উপরে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে হয়েছে P,
পি থেকে এক্স অক্ষের উপর পি কিউ একটা লম্ব টানা হয়েছে। তাহলে দেখো একটা চতুর্ভুজ একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই চতুর্ভুজের এই ক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে সরণ, কারণ আমরা দেখে এসেছি যে লম্ব হচ্ছে কি ভি আর ভূমি টি। আমরা দেখে এসেছি এস ইকুয়াল টু কি ভিটি। তার মানে বেগ আর সময় গুণ করলে গুণফলটা হয়ে যাবে কি সরণের মান, এস এর মান। ক্লিয়ার? তাহলে আমরা এই যে ক্ষেত্রটা পেলাম, এই ক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে কিসের মান? সরণের মান, ভি এবং টি এর গুণফল। সেই গুণফল থেকে আমরা কিভাবে মানটা পাবো? দেখো এখানে আমরা একটা যখন লম্ব টানছি একটা চতুর্ভুজ ক্ষেত্র তৈরি হয়েছে। এই চতুর্ভুজের থেকে মান ক্ষেত্রফলটা সহজে বের করার জন্য আমরা কি করলাম, এর থেকে আবার পিকিউ এর উপর একটা লম্ব টানলাম এ আর একটা লম্ব টানলাম। তাহলে দুটা ক্ষেত্রে বিভক্ত হয়ে গেল, একটা ত্রিভুজ ক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র। তাহলে দুটো ক্ষেত্রে বিভক্ত হয়ে গেল। কারণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সব সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। সেখান থেকে আমরা এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দিয়ে যোগ করি, মোট ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা ধরে নিলাম সেই এই টি সময় পরে যে বি বিন্দুতে পৌঁছালো, এই বি বিন্দুতে পৌঁছানোর ফলে যে আমরা ক্ষেত্রটা পেলাম, এই টি সময় পরে সেই অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি এই মোট ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এ ও কিউ পি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে যেহেতু আমরা কি করছি, এ আর একটা লম্ব টানছি, তাহলে ক্ষেত্রটা কি হলো, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে কি এ পি আর একটা ত্রিভুজ আর একটা এ ও কিউ আর একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি এ পি আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস আমরা কি পেলাম, এ ও কিউ আর চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো এই যে এ পি আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি কত এ আর ইনটু উচ্চতা কত পি আর, প্লাস এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা লিখতে পারি এ ও ইনটু ও কিউ, এটা আমরা লিখতে পারি এ ও ইনটু ও কিউ। এখন দেখো এই যে এ আর ও কিউ কিন্তু একই জিনিস। ও কিউ কিসের মান? পি এর মান, যেটা এক্স অক্ষ বরাবর ও কিউ সমান আমাদের পি। এখান থেকে আমরা লিখতে পারি কি ও এ আর ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু পি। তাহলে আমরা এখানে এই যে এখানে পেলাম এ আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ও কিউ, হাফ ও কিউ ইনটু পি আর প্লাস এও বলতে কি ভি নট প্লাস ভি নট ইনটু ও কিউ পিটি ভি নট টি। ক্লিয়ার? তাহলে আমরা দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো আমাদের ও কিউ মান জানা আছে, ও কিউ সমান কি টি, কিন্তু এই যে পি আর তো আমাদের জানা নেই। তাহলে আমাদের এই পি আর এর মানটা আগে আমাদের বের করে নিতে হবে। সেটা কিভাবে? দেখো পি আর কিভাবে পাবো, আমাদের এখানে এই যে ঢালটা, এই যে ঢাল এপি যে ঢালটা, ঢাল দ্বারা কি বোঝায়, বেগ বনাম সময় থেকে ঢাল দ্বারা ত্বরণ বোঝায়। তাহলে আমরা এখানে ত্বরণ আমরা বলতে পারি a ইকুয়াল টু পি আর ভাগ এ আর, পি আর ভাগ এ আর। কারণ ঢাল লম্ব বাই ভূমির থেকে আমরা যে ঢালের মানটা পাবো, এই ঢালের মানটা কার মান? ত্বরণের মান। তাহলে আমরা এখানে আমাদের দরকার কি পি আর এর মান জানা। তাহলে পি আরটা আমরা এখানে সাইড চেঞ্জ করে নিই। আবার দেখো এ আর বলতে কি ও কিউ, এবার পি আর ইকুয়াল টু এ ইনটু এ আর, বা লিখতে পারি এ ইনটু ও কিউ, এ ইনটু ও কিউ।
তাহলে আমরা পিআর এর জায়গায় পিআর এর মানটা বসাই দিই, হাফ ও কিউ ইনটু এ ইনটু ও কিউ ইকুয়াল প্লাস ভি নট টি। তাহলে আমরা এখান থেকে লিখতে ভি নটটা আমরা আগে যদি লিখে নিই, ভি নট টি প্লাস হাফ এ ইনটু ও কিউ স্কয়ার। দেখো ও কিউ সমান কি টি, তাহলে আমরা এখানে টি এর মানটা বসাই দিই, ভি নট টি প্লাস হাফ এ স্কয়ার। দেখো তো আমরা সেই সমীকরণ পেয়ে গেলাম কি মাধ্যমে, জ্যামিতিক উপায়ে আমরা প্রমাণ করে ফেললাম যে s = v naught t plus half a square। বিষয়টা কি মজা, আমরা কয়ভাবে প্রমাণ করলাম, আমরা নবম দশম শ্রেণীতে বীজগণিতিক উপায় শিখে এসেছি, এখানে শিখলাম ক্যালকুলাসে, আর শিখলাম কি জ্যামিতিক উপায়ে। তিন ভাবে আমরা s = v naught t plus half a square সমীকরণটা প্রতিপাদন করলাম। এখন আমরা যে সূত্রটা শিখলাম এই সূত্রে প্রয়োগে যাই। দেখো আমরা একটা প্রয়োগে আসি, বলা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলন্ত একটি জাহাজ একটি স্থির নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর জাহাজ ও নৌকার মধ্যবর্তী দূরত্ব হলো 3 কিলোমিটার। নৌকাটি অতিক্রম করার সময় জাহাজটির বেগ কত ছিল? এর আমাদের এখানে কি বলছে, একটা জাহাজ চলছে, চলন্ত একটা জাহাজ চলতে চলতে সামনে একটা নৌকা বেঁধেছে, বলছে এই নৌকাকে যখন অতিক্রম করছে সেই সময়ের বেগ। তার মানে দেখো এখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, একটা জাহাজ চলন্ত অবস্থায়, মনে করো জাহাজ চলন্ত অবস্থায় সে এই নৌকাকে অতিক্রম করছে, সেই জাহাজটা কিন্তু গতিশীল অবস্থায় আছে, অতিক্রম করে মনে করো 20 সেকেন্ডে এত দূর চলে এসেছে। বলেছে নৌকা এবং জাহাজের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা আমাদের বের করতে হবে। তো নৌকাকে যখন অতিক্রম করছে, এই জাহাজ যখন নৌকাকে অতিক্রম করছে তখন সেই বেগটা কি বেগ, নিশ্চয়ই আদি বেগ। সেই আদি বেগটা আমাদের বের করতে হবে। নৌকাকে অতিক্রম করে 20 সেকেন্ড পরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা আমাদের দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ত্বরণ a = 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 3 কিলোমিটার অর্থাৎ 3000 মিটার, আর কি দেওয়া আছে সময় t = 20 সেকেন্ড। আমাদের বের করতে v naught সমান ওয়াট। দেখো তো এই যে রাশিগুলো আমরা পেলাম, কয়টা রাশি পেলাম, চারটা, a s t আর v naught। এই চারটা রাশি কোন সূত্রের ভিতর আছে, সেই সূত্রটা আমরা চোখ বুজে লিখে ফেলতে পারবো। এই চারটা রাশি শুধুমাত্র এই সমীকরণের ভিতর আছে, উপরের দুটোর ভিতর কিন্তু নেই, যার কারণে আমরা চোখ বুজে লিখে ফেলতে পারবো যে এই সমীকরণটা আমাদের ব্যবহার হবে। তাহলে আমরা জানি s = v naught t plus half a square। আমাদের বের করতে হবে কি v naught এর মান, s এর মান কত 3000 = v naught t এর মান কত 20 সেকেন্ড প্লাস হাফ এর মান কত 6 * t 20 স্কয়ার। বা আমরা এখান থেকে যদি v naught এর মানটা বের করতে চাই, v naught টা যদি সাইড চেঞ্জ করে ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখবা যে এখানে আমাদের যদি v naught এর মানটা বের করতে চাই, v naught এর মানটা আসবে 90 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এইভাবে ডাটা দেওয়ার উপরে নির্ভর করবে আমরা কোন সূত্র ব্যবহার করব। আমরা ডাটা ব্যবহার করে ডাটা দেখছি এই চারটা রাশি রয়েছে, এই চারটা রাশির উপর নির্ভর করে এই সমীকরণ ছাড়া অন্য কোনো সমীকরণ পাচ্ছি না, যার কারণে আমরা এই সমীকরণটা সরাসরি ব্যবহার করলাম। আমরা আরেকটা প্রয়োগ দেখি।
দেখো আমরা আরেকটা প্রয়োগ দেখি। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদিবেগ 0 পেয়ে গেলাম। প্রথম সেকেন্ডে সময় পেয়ে গেলাম, প্রথম সেকেন্ড মানে প্রথম 1 সেকেন্ডে সময় পেয়ে গেলাম। 1 মিটার দূরত্ব অতিক্রম করে সরণ পেয়ে গেলাম। তাহলে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলে এর পরবর্তী আরো 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? সেই ক্ষেত্রে আমরা কি বের করব? সময়টা দ্বিতীয় ক্ষেত্রে সময়টা আমাদের বের করতে হবে। তাহলে এই যে একটা বস্তু গতিশীল অবস্থায় রয়েছে, নিশ্চয় তার ভিতরে একটা ত্বরণ আছে। এই ত্বরণে বস্তুর গতিশীল অবস্থায় আছে, সেই ত্বরণ তো আমাদের জানা নেই। দ্বিতীয় যে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে যে ত্বরণে থাকে, তাহলে নিশ্চয় প্রথম ক্ষেত্রের থেকে কম সময় লাগবে। তাহলে আমাদের সেই প্রথম ক্ষেত্রের ত্বরণটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি কি প্রথম ক্ষেত্রে? v0 সমান 0, আর কি দেওয়া আছে? সময় t ইকুয়াল টু 1 সেকেন্ড, আর কি দেওয়া আছে? অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল টু 1 মিটার। যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে বলছি 1 দিয়ে প্রকাশ করি, এখান থেকে আমরা কি বের করব? a ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথম ক্ষেত্র থেকে বের করে নিই। s1 ইকুয়াল টু v0 t প্লাস হাফ a t1 স্কয়ার। এখন দেখো আমরা যদি এটা গ্রাফিক্যালি আঁকি, প্রথম সেকেন্ড মনে করে একটা দূরত্ব, এখান থেকে এটুকু হচ্ছে 1 মিটার, এখান থেকে এটুকু হচ্ছে 1 মিটার। এটাকে আমরা বলছি s1, এটাকে আমরা বলছি s2। এখানে যে সময়টা লাগছে সেটা হচ্ছে t1, এখানে যে সময়টা লাগছে সেটা আমরা বলছি t2। তাহলে আমরা প্রথম ক্ষেত্রের থেকে আমরা কি বের করে নিচ্ছি? ত্বরণ বের করে নেব প্রথমে। তাহলে s1 সমান দেওয়া আছে, বা 1 ইকুয়াল টু v0 এর মান 0, তাহলে এটা 0 হয়ে গেল। হাফ এর মান আমাদের জানা নেই, t এর মান জানা আছে 1 স্কয়ার। তাই বা আমরা a সমান কি লিখতে পারি? যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা এখান থেকে এটা যদি সাইড চেঞ্জ করে পাবো 2 1 কে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ আমরা পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রের দিকে যদি আসি, আর দ্বিতীয় ক্ষেত্রের যদি আমাদের সময় বের করতে হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ আমাদের জানতে হবে। অথবা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই যদি ধরে নিই, তাহলেও আমরা বের করতে পারবো। আমরা দুই ভাবে এটা রেজাল্ট বের করতে পারবো। একটা আছে প্রথম ক্ষেত্রে শেষ বেগ বের করে এই শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ ধরে নিয়ে আমরা এই সমীকরণের মাধ্যমে বের করে নিতে পারবো। অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই যদি আমরা ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রে শেষ বেগ আর বের করা লাগবে না। তাহলে আমরা তাই করি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা s দিয়ে প্রকাশ করে নিই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা কি কি পাচ্ছি? দ্বিতীয় ক্ষেত্রটা কি পুরাটা, হ্যাঁ, অর্থাৎ s s1 s2, t t1 t2, আর কি দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ v 0, a আমরা যেটা পাইছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন আমরা এইগুলো বসিয়ে দিয়ে আমরা কি বের করব? t2 1। তাহলে আমাদের এখানে বের করতে হবে t2 এর মানটা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্র অতিক্রম করতে কতটুকু সময় লাগলো। তাহলে আমাদের এখান থেকে এইটুকু দূরত্বকে আমরা s দিয়ে প্রকাশ করছি, এখান থেকে এইটুকুকে আমরা t দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা প্রথমে ধরে নিই s এটা দ্বিতীয় ক্ষেত্র, s v0 t প্লাস হাফ a t স্কয়ার। s বলতে কি s1 s2, s1 s2 সমান কি 1 মিটার 1 মিটার সমান কি 2 মিটার, আর t1 এর মান তো আমরা পেয়েছি 1 সেকেন্ড, তাহলে এখানে 2 মিটার ইকুয়াল টু v0 এর মান 0,
প্লাস হাফ এর মান 2 টি স্কয়ার। তাহলে আমরা 2 2 কেটে গেল, পেলাম কি যে টি স্কয়ার ইকুয়াল টু 2 বা টি ইকুয়াল টু 1.414। যদি আমরা রুট করি 1.41 এরকম একটা রেজাল্ট আসবে। যদি এটি বর্গমূল করে 2 কে, তাহলে 1.41 এত সেকেন্ড। কি সমান পেলাম? কি সমান এই টি সমান, কিন্তু টি এর মধ্যে আমাদের বের করতে হবে টি টু এর মানটা। তাহলে আমরা এখানে যে টাইমটা পেলাম সেই টাইমটা হচ্ছে পুরো টাইমটা। এই পুরো টাইমটা আমরা নিলাম। এই পুরো টাইমটা যদি আমরা পুরোটা হিসাব করি, তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ আমাদের আর বের করা লাগছে না। আর যদি আমরা পুরোটা না নিই, আরেকভাবে করতে পারি, প্রথম ক্ষেত্রে শেষ বেগ বের করে তারপর আবার দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা রেজাল্টটা বের করতে পারি। তা না করে আমরা পুরোটা ধরে নিলাম, নিয়ে টি এর মানটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি বের করি টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, তাহলে টি2 ইকুয়াল টু কি হবে? টি মাইনাস টি1। টি এর মানটা কত পেলাম? 1.41 মাইনাস 1, এটা আমার পাচ্ছি কি 0.41। তাহলে 0.41 সেকেন্ড আমরা পেলাম। এখানে টাইমটা আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লাগবে সেই সময়টা আমরা পেয়ে গেলাম 0.41 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে তোমরা এইভাবে এই সূত্রের অঙ্ক যেগুলো আছে তোমাদের বইয়ে, সেগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা আরো কিছু অজানা জিনিস জানা হয়ে যাবে। আমরা দুইটা প্রয়োগ দেখলাম, আরেকটা একটু একটু ব্যতিক্রমী প্রয়োগ দেখি। দেখো আমরা আরেকটা প্রয়োগ দেখি। 3 নম্বর প্রয়োগটা বলা আছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল থাকলে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি কত দ্রুত অতিক্রম করবে। তাহলে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে তার ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, সুষম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণে যদি চলে তাহলে ষষ্ঠ সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে। মনে করো একটা বস্তু এইভাবে যাত্রা শুরু করলো, এখানে আছে ষষ্ঠ সেকেন্ড, 6 সেকেন্ড। এই ষষ্ঠ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, এখানে আছে পঞ্চম সেকেন্ড। হ্যাঁ, বলেছে ষষ্ঠ সেকেন্ডে, তার মানে এই 5 থেকে 6 এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে। এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সুষম ত্বরণে যাত্রা শুরু করেছে। তাহলে আমাদের বলা হচ্ছে এই ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। ষষ্ঠ সেকেন্ড তার মানে শেষ 1 সেকেন্ড, ঠিক আছে? ষষ্ঠ সেকেন্ড বলতে 6 সেকেন্ড না, ষষ্ঠ সেকেন্ড বলতে ষষ্ঠতম সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। যেমন আমরা ষষ্ঠ শ্রেণী বলতে কি বোঝায়? শুধু একটা শ্রেণীকে বোঝায়। 6টা শ্রেণী বলতে তাহলে 1 থেকে 6 বোঝায়। ষষ্ঠ বলতে একটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানেও ষষ্ঠ সেকেন্ড বলতে সে 6তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করলো, সেই 6তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটুকু যদি বের করতে হয় আমাদের প্রথমে কি করতে হবে? এই 1 থেকে 6 এই দূরত্বটা যদি আমাদের জানা থাকে, আর 1 থেকে 5 এই দূরত্ব যদি জানা থাকে, তাহলে আমরা এই দূরত্ব থেকে যদি এই দূরত্ব বাদ দিই, তাহলে কি আমরা এই দূরত্বটুকু পাবো না? পাবো। আমরা দেখি বের করে ফেলি। প্রথমে আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। ওই যদি বিয়োগ করি তাহলে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। আমরা সেইভাবে যদি করি, মনে করো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের v0 equal to 0, a equal to 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর t এর মান আমরা t5 সমান 5, আর t6 equal to 6 সেকেন্ড আমরা ধরে নিলাম। আমাদের বের করতে হবে কি s6 minus s5 equal to what, এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা যদি বের করে নিই, প্রথমে আমরা দেখি
S5 অতিক্রান্ত দূরত্ব S অর্থাৎ S5 যদি আমরা বলি, আমরা এটাকে S5 না ধরে S1 আর S2 যদি আমরা ধরে নিই, এর S1 আর এর S2 আমাদের এখানে বের করতে হবে S equal to S2 minus S1। এইভাবে আমরা ধরে নেব, আমরা T1 সমান ধরে নিলাম 5 সেকেন্ড, T2 সমান ধরে নিলাম 6 সেকেন্ড, S এর মান আমাদের বের করতে হবে অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ড, অর্থাৎ x6 ষষ্ঠতম সেকেন্ডে আমাদের বের করতে S2 minus S1 বের করে নিতে হবে। তাহলে আমরা S1 আগে বের করি, S1 equal to V0t plus half AT square T1 square V0 T1, তাহলে V0 এর মান 0, আমরা যদি V0 এর মান 0 বসাই প্লাস হাফ এর মান আমাদের কত 4 ইনটু T এর মান আছে কত 5 স্কয়ার, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 50 মিটার। একই ভাবে যদি আমরা S2 বের করে নিই, তাহলে V0 T2 প্লাস হাফ A T2 স্কয়ার, এখান থেকে আমরা আদি বেগ 0 প্লাস হাফ এর মান 4 প্লাস ইনটু টি এর মান 6 স্কয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি 72 মিটার। তাহলে আমরা এখানে S6 সমান কি S2 minus S1 equal to 72 minus 50 equal to 22 মিটার। আমরা এইভাবে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিতে পারি। অথবা আরেকটা সহজ সিস্টেম আছে যেটা আমরা এই 5 নম্বরে দেখে এসেছি। এই 5 নম্বরের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা খুব সহজেই ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। দেখো আমরা এখান থেকে কি পেলাম 22 মিটার পেলাম, এখন ওই সূত্র দিয়ে আমরা 22 মিটার পাই কিনা সেটা আমরা দেখি। সমীকরণটা কি STH, তার মানে S তম, তাহলে তম ষষ্ঠতম S6, আমরা সূত্রটাকে লিখে নিই 6 V0 প্লাস হাফ A 2T minus 1। এটা তম সূত্র, যখনই তোমাদের কোনো তম সূত্র তমর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে বলবে তখনই আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে আমরা মান বসিয়ে দেখি একই রেজাল্ট আসে কিনা। V0 এর মান 0, হাফ এর মান হচ্ছে 4 ইনটু কততম ষষ্ঠতম, তার মানে 2 ইনটু 6 মাইনাস 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে কেটে যাচ্ছে 2, তাহলে 2 ইনটু 11 ইকুয়াল টু 22 মিটার। দেখো একই রেজাল্ট আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এত কিছু না করে সরাসরি আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা খুব সহজেই তমর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এরকম যদি বলে ষষ্ঠতম, সপ্তম বা নবম, এরকম তমের সময়ে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করব, করে আমরা খুব সহজেই অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। আমরা দুইবারে না করে দুইবারে মান বের করে সেটাকে বিয়োগ না করে সরাসরি আমরা এই সমীকরণে বসে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। যাই হোক বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তৃতীয় সূত্রটা সম্পর্কে, তৃতীয় অঙ্ক, আমাদের গতির সমীকরণ হচ্ছে 4টা, এখানে এটা হচ্ছে তম সমীকরণ। আমরা এই 3টা সমীকরণ আজকে আমরা শিখে ফেললাম। এই সমীকরণের উপরে কিছু প্রয়োগ দেখলাম, এই প্রয়োগগুলো তোমরা নিজ নিজ বাড়িতে নিজ নিজ বই থেকে আরো কিছু প্রয়োগ তোমরা চর্চা করবা, দেখবা, খুব সহজেই এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। যারা নবম দশম শ্রেণীতে শিখে এসছো তাদের জন্য আরো সহজ লাগবে, কারণ সেই টাইপের অঙ্ক এখানে, এজন্য তোমরা সেইগুলোকে একটু বেশি বেশি করে চর্চা করবা। এখানে জাস্ট একটু অতিরিক্ত ক্যালকুলাস ব্যবহার করা হয়েছে, ইউজ জায়গায় ভি নট ব্যবহার করা আছে। এই পর্যন্ত বন্ধুরা আজকে, তোমরা সেই পর্যন্ত, বাকি আগামীতে আমরা 4 নম্বর সমীকরণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।